বাংলাদেশের সাথে তার ট্রানজ্যাকশনাল রিলেশনশিপে যাওয়াটার সুযোগ খুব কম। আমার মনে হয় না ওরকম বাংলাদেশে শুড বি ওয়ারিড অ্যাট দিস মোমেন্ট। আমাদের অস্বস্তিটা তৈরি হচ্ছে যে আমাদের একটা সংখ্যক মানুষ যারা আছেন অবৈধভাবে, তারা নিশ্চিতভাবেই একটা বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প আসলেন এবং এসেই তো বিভিন্ন অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। প্রথম দিকে যদি এটা বলি যে বাংলাদেশ কি ডোনাল্ড ট্রাম্পের রাডারের মধ্যে আছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম বলবো কি বাংলাদেশ এত ক্ষুদ্র এবং আমেরিকান ইন্টারেস্ট ওখানে এত ক্ষুদ্র কি রাডার বলতে যদি আপনার জন্য ব্লিম করে কিনা আমার মনে হয় না। বিকজ ওদের ডোনাল্ড ট্রাম্পের প্রথম আপনি দেখতে হবে ওর যেই কথাগুলি নিয়ে বা যে প্রমিস করে আসছিলেন উনি পাওয়ারে, ওই ধরনের ইস্যু কিন্তু বাংলাদেশের সাথে নাই। যেমন ইলিগাল মাইগ্রেশনে যদি বললেন, হ্যাঁ আছে 4,000 মতো অলরেডি পাওয়া গেছে, শোনা গেছে যে 4,000-এর মতো আছে। বাট অন্যান্য দেশ যাদের সাথে আছে ওখানে 100,000 মানে লাখ লাখ আছে, ওদের সাথে এটা একটা আমাদের যেটা নাকি পজিটিভ কে আমাদের ওরকম মাইগ্রেশনে এটা নাই। ট্রেড ইমব্যালেন্স সেটাও নাই আমাদের এখানে এরকম। তারপরে জিও পলিটিক্যালি যদি দেখি আমরা এখানে বা ধরেন ওদের আইপিএসে আই ডোন্ট নো হাউ ফার ডোনাল্ড ট্রাম্প এই টার্মে মানে এক্সাইটেড থাকবেন অ্যাবাউট ইমপ্লিমেন্টিং আইপিএস রিলিজিয়াসলি, ওটাও দেখতে হবে আমাদেরকে। তো এখানে ওভারঅল আমি দেখে বলবো মানে এই পর্যন্ত মনে হচ্ছে বাংলাদেশের উপরে যেটা নাকি ভাবা হচ্ছিল বা চিন্তা করা হচ্ছিল কি আমাদের একটা বা বিরাট প্রভাব আসতে পারে, আমার মনে হয় না ওরকম বাংলাদেশে শুড বি ওয়ারিড অ্যাট দিস মোমেন্ট কে কোনো একটা বড় মানে কোনো একটা বিপদ আসতে পারে বাংলাদেশ আমেরিকান ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে। অধ্যাপক ডক্টর সাহেব এনাম খান, আপনি কি মনে করেন আমরা এর আগে যে প্রশাসন ছিল মার্কিন প্রশাসন, আমাদের যে সরকার ছিল এর আগে, তখন আমরা মার্কিনীদের এতবার এখানে আসা যাওয়া করতে দেখলাম, তাদের এক ধরনের অগ্রাধিকার ছিল, আগ্রহ ছিল। ট্রাম্প প্রশাসনের কোন ধরনের আগ্রহ থাকবে বা আদৌ থাকবে কিনা বাংলাদেশ নিয়ে? ধন্যবাদ। প্রথম কথা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতিতে একটা পরিবর্তন আসবে সেটা নিশ্চিত, এবং আমি জেনারেল শহীদের সাথে 100% একমত। উনি যে কথাটা দিয়ে শুরু করেছেন যে বাংলাদেশ আসলে কতটুকু গুরুত্ব রাখবে মানে হোয়াইট হাউস বা আপনার স্টেট ডিপার্টমেন্টে, এটা দেখার বিষয়। এটার একটা বড় কারণটাই হলো ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলি এজেন্ডা আছে। একটা বড় এজেন্ডা হলো যে তার অর্থনৈতিক মানে অর্থাৎ অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও গতিশীল করা। ফলে আমরা দেখতে পাবো যে তিনি প্রত্যেকটা দেশের সাথেই এক ধরনের ট্রানজ্যাকশনাল রিলেশনশিপে যাবেন, যে কারণে বাংলাদেশের সাথে তার ট্রানজ্যাকশনাল রিলেশনশিপে যাওয়াটার সুযোগ খুব কম। প্রথম কথা হলো যে আমাদের যে অর্থনৈতিক রিলেশনশিপটা আছে সেটা বাংলাদেশের পক্ষে, এবং সেটা খুব স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে স্থিতিশীলতার জায়গাতে একটা ভূমিকা রাখে। অর্থাৎ আপনার চিপার গুডস বলেন, মানে জামা কাপড় থেকে শুরু করে সবজি টবজি বা ফার্মাসিউটিক্যালস যেগুলি যায় সেইগুলিতে খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা রাখে। ডোনাল্ড ট্রাম্পের 4টা ফান্ডামেন্টাল জায়গার একটা হলো সেমিকন্ডাক্টর, সেখানে আমাদের আসলে খুব বেশি বড় কোনো রোল নাই। তার ফার্মাসিউটিক্যাল, সেইখানেও আমাদের যে খুব বড় বাজার আছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাও না। এবং সেই সাথে যে মিনারেলস বা যে জায়গাগুলি আছে বা আপনার মনে করেন ভূকৌশলগত অর্থাৎ মিলিটারিগত যে জায়গাগুলি আছে সেইখানেও আসলে আমাদের খুব বড় জায়গা নেই। শঙ্কার জায়গাটা অন্য জায়গাতে, অর্থাৎ তার যে ইমিগ্রেশনের কথা যেটা জেনারেল বললেন, এবং আমি মনে করি এক্স্যাক্টলি তাই। মানে আমাদের অস্বস্তিটা তৈরি হচ্ছে যে আমাদের একটা সংখ্যক মানুষ যারা আছেন অবৈধভাবে, তারা নিশ্চিতভাবেই একটা বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন। কিন্তু যারা অলরেডি সেখানে এস্টাবলিশড আছেন কিংবা হাই স্কিল মাইগ্রেশনে আছেন কিংবা যারা অলরেডি গ্রিন কার্ড বা এই ধরনের ফ্যাসিলিটিসের মধ্যে আছেন, তাদের আসলে খুব বেশি চিন্তার কোনো জায়গা নেই। তার মানে আমরা একটা সংখ্যার মানুষের কথা বলছি যারা হয়তো এতে একটু বিপদগ্রস্ত হতে পারেন, এবং সেই জায়গাতে আমি মনে করি যে ধৈর্য ধরার যথেষ্ট জায়গা আছে। হয়তো অনেক ক্ষেত্রেও আইন কানুনের ক্ষেত্রে ব্যত্যয় বা পরিবর্তন ঘটানো সম্ভব, যেটার জন্য আমাদের হয়তো আরও 4 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে।
এখন মুশকিলটা হচ্ছে যে বাংলাদেশের পরবর্তী মানে পরিবর্তিত সিচুয়েশনে, অগাস্ট পরিবর্তিত সিচুয়েশনে বাংলাদেশের স্থিতিশীলতা যে কোনোভাবেই হোক, সেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনই হোক বা অন্য যে অ্যাডমিনিস্ট্রেশনই আসুন না কেন, তারা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্থিতিশীলতাটা চাইবেন, তাদের ইন্টারেস্টেই চাচ্ছেন। যে কারণে আমরা যেটা বললাম যে তাদের অর্থনীতিতে আমাদের একটা কন্ট্রিবিউশন থেকে শুরু করে সব কিছুতে, সুতরাং তারা চাইবেন স্থিতিশীলতা। যে কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রায়োরিটিতে আমরা না থাকলেও অন্ততপক্ষে স্থিতিশীলতার জায়গা থেকে বাংলাদেশের একটা ভূমিকা সেখানে থাকবে। এবং সেই ক্ষেত্রে হয়তো আমরা হোয়াইট হাউসের ভিতরে আমাদের কোনো রকমের বড় রকম জায়গা না থাকলেও স্টেট ডিপার্টমেন্টে একটা অংশ বাংলাদেশের উপরে যথেষ্ট নজর দিবে। আরেকটা মুশকিল হয়ে যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে আমরা যেটা দেখছিলাম যে ট্যাক্সেশন, এবং ট্যাক্সেশনের ক্ষেত্রেও কিন্তু এখন সুর একটু নরম হচ্ছে বোধহয় কিছু কিছু জায়গায়। অর্থাৎ কানাডা বা মেক্সিকো বা কলম্বিয়া এইসব জায়গার কথা আমি যদি নাও চিন্তা করি, বাংলাদেশের একটা বড় অর্থনৈতিক স্টেক হোল্ডার কিন্তু চায় না, এবং ইউরোপ এবং ইউকে। সুতরাং এই জায়গাগুলিতে যদি ট্রাম্প আরবিট্রারিলি 25% বা এর ঊর্ধ্বের ট্যাক্সেশনের দিকে যান, খুব স্বাভাবিকভাবে একটা বৈশ্বিক মন্দা আসা সম্ভব। যদি বৈশ্বিকভাবেও না হয়, এই দেশগুলির ভেতরে একটা অর্থনৈতিক মন্দা আসা সম্ভব। সেই ক্ষেত্রে হয়তো কনসামশন প্যাটার্নে চেঞ্জ আসবে, হয়তো আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেশনের ক্ষেত্রে কিছু ধরনের পরিবর্তন আসতে পারে, একটা রিসেশন আসার সম্ভাবনা আছে। সুতরাং সেই জায়গাতে আসলে আমাদের এখন নজরটা দেওয়া দরকার যে এই রিসেশনগুলি যদি ঘটে তাহলে আমাদের কিভাবে মোকাবেলা করা দরকার। তার চেয়ে আরেকটা মুশকিল আমাদের হয়ে যায় যে আমরা খুব বেশি চীন, ভারত, বিভিন্ন দেশ নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা যদি মার্কেট পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমাদের মনে হয় স্বস্তির যেমন জায়গা আছে, কিছুটা অস্বস্তির জায়গা আছে।